আজকে আমরা পড়বো কেন্দ্রমুখী বলের প্রয়োগ। টপিকটা লেখো সবাই। কেন্দ্রমুখী বলের সংজ্ঞাটা শুরুতে লাগবে। কার কার মনে আছে কেন্দ্রমুখী বল কাকে বলে? গতিবিদ্যা অধ্যায়ে পড়ছো কেন্দ্রমুখী বল, কার কার মনে আছে? বা কেন্দ্রমুখী ত্বরণ বললেও হবে। কারো মনে নাই কেন্দ্রমুখী বল বা কেন্দ্রমুখী ত্বরণ কাকে বলে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। কোন একটা বস্তু যখন বৃত্ত পথে চলে, এরকম বৃত্তাকার পথে যখন চলে কোন একটা বস্তু, ধরো এদিকে চলতেছে, তখন এই বস্তুটাকে কেন্দ্রের দিকে একটা বলে টেনে রাখতে হয়। মনে করো তোমাদের 9 10 বইতে ছিল, আমি ছবিটা দেখাবো। কোন একটা বস্তুকে তোমার মাথার উপরে ভূমি সমান্তরালে এরকম ঘুরাইতে চাচ্ছ, এরকম বৃত্তপথে একটা সুতা দিয়ে বেঁধে বস্তুটাকে ঘুরাইতে চাচ্ছ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে তোমাকে হাতে টেনে ধরে রাখতে হবে। এই সুতাটাকে হাত দিয়ে কেন্দ্রের দিকে টেনে ধরে রাখতে হবে। যদি ছেড়ে দাও তাহলে বস্তুটা দূরে চলে যাবে, এইভাবে একটা গতি নিয়ে দূরে চলে যাবে। এখন তুমি যেই বলে বস্তুটাকে টেনে ধরে রাখতেছ কেন্দ্রের দিকে, বৃত্তপথে ঘূর্ণনরত বস্তুর জন্য কেন্দ্র বরাবর যে বলটা কাজ করতেছে সেটাকেই বলে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বলের সংজ্ঞাটা লিখি, কারণ আজকে কেন্দ্রমুখী বল যদি কেউ না বুঝে যায় তাহলে আজকের ক্লাসের কোনো অর্থ নাই। সংজ্ঞাটা লিখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তোমরা লিখো, মুখস্থ করে ফেলো। বৃত্তপথে ঘূর্ণনরত বস্তুতে কেন্দ্র বরাবর বা কেন্দ্রের দিকে যে বল কাজ করে তাকে কেন্দ্রমুখী বল বলে। এটা কাজ করতেই হবে, না হলে বস্তুটা ছুড়ে যাবে, দূরে চলে যাবে। আচ্ছা, কেন্দ্রমুখী বল আজকের ক্লাসের উদ্দেশ্য একটু মুখস্থ করে ফেলো, আমি দেখি কতজন মুখস্থ করছে। তাহলে বৃত্তপথে ঘূর্ণনরত বস্তুতে কেন্দ্র বরাবর যে বল কাজ করে, কোন একটা বস্তুকে ঘুরাইতেছ সুতায় বেঁধে, তাহলে কেন্দ্রের দিকে টেনে রাখতে হবে। টানা মানে বল, একটা টান বল। এই বলটাকেই বলে কেন্দ্রমুখী বল। এই বল যদি কাজ না করে তাহলে কি হবে? বস্তুটা ছুড়ে যাবে তোমার হাত থেকে, এরকম একটা, এই যে ভি বেগে এরকম একটা পথ বরাবর তোমার হাত থেকে ছুড়ে চলে যাবে।
এফ আর ভি এর মাঝে কোণ হবে 90 ডিগ্রি। ওকে, একজন কেন্দ্রমুখী বলের সংখ্যাটা একটু বলো শুনি। বৃত্তপথে ঘূর্ণনরত বস্তুতে কেন্দ্র বরাবর যে বল কাজ করে তাকে কেন্দ্রমুখী বল বলে। ওকে, থ্যাংক ইউ। মাসুদা বানু, সবাইকে পারতে হবে। হ্যাঁ, আজকে এই সংখ্যাটাই তোমার মাথায় যদি থাকে শেষ পর্যন্ত, এখন যে দেখলাম শেষ পর্যন্ত যদি এটা থাকে যে হ্যাঁ বৃত্তপথে ঘুরাইতে চাইলেই একটা বল কাজ করতে হবে, সেই বলের দিক হচ্ছে বৃত্তের কেন্দ্রের দিকে, তাহলেই মানে 50-60% ডান। আর এই অধ্যায়ের সবচেয়ে সহজ প্রশ্ন যদি হয় তাহলে এখান থেকেই হয়, 4 মার্কস পেয়ে যাবা কেন্দ্রমুখী বলের সংখ্যাটা ভালো করে বুঝে গেলে। আচ্ছা, এর প্রয়োগ আমরা তিন ক্ষেত্রে পড়বো। প্রয়োগটা আমরা মোটামুটি 3 ক্ষেত্রে পড়বো, আরেকটা ক্ষেত্র আছে অবশ্যই, সেটা খুব একটা ইম্পর্টেন্ট না আপাতত। তো হচ্ছে 1 নম্বরটা হচ্ছে যখন আমরা সাইকেল বা বাইসাইকেল চালাই, সাইকেল বা মোটর সাইকেল চালাই, তখন এটা কাজে লাগে। 2 নম্বরটা হচ্ছে বাস কারের ক্ষেত্রে, সবগুলোই কেন্দ্রমুখী বল কিন্তু কেস গুলো একটু ডিফারেন্ট, এই জন্য আলাদা করে দেখাইতে হচ্ছে। বাস বা কারের ক্ষেত্রে বা ট্রাকও বলতে পারো। 3 নম্বরটা হচ্ছে ট্রেনের ক্ষেত্রে, আর প্লেনের ক্ষেত্রে আসলে এটা কোনো কাজ করে না। এই 3টা কেস সাইকেলের ক্ষেত্রে, মানে গাড়িগুলোর পার্থক্য দেখো, সাইকেলের 2টা চাকা, এই জন্য কন্ট্রোলটা একটু কম, এই জন্য হিসাবটা একটু অন্যরকম। বাসের ক্ষেত্রে 4টা চাকা, কিন্তু তুমি রাস্তায় মুভ করাতে পারো বাসটাকে, এই লেনতে নিতে পারো, এই লেনতে নিতে পারো, এই জন্য আলাদা একটা কেস। ট্রেনের ক্ষেত্রেও 4 ধরনের চাকা আছে, সামনে দুটা 4টা এরকম বলতে পারো, কিন্তু ট্রেনের ক্ষেত্রে রাস্তা নির্দিষ্ট, এই জন্য কেসটা আরেকটা হয়ে যায়। এই 3টা কেস আমরা শেষ পর্যন্ত একদম মুখস্থ করে ফেলবো, এগুলি আসবে পরীক্ষায় ঘুরায় পেঁচায়, সহজ প্রশ্ন যদি হয়। এখন এই কেন্দ্রমুখী বলের কয়েকটা ভিডিও দেখি যেগুলা তোমাকে একটু কনভিন্স করার জন্য আর কি, যে কেন্দ্রমুখী বল আসলে সব জায়গায় কাজ করতেছে, সাইকেলের ক্ষেত্রে কাজ করতেছে, বা মোটর সাইকেলের ক্ষেত্রে কাজ করতেছে, বাসের ক্ষেত্রে বা কারের ক্ষেত্রে কাজ করতেছে। ট্রেনের ভিডিওটা আমি সুইটেবল ভিডিও পাই নাই, চলো আমরা ভিডিও গুলা দেখি। আমার কাছে প্রথমে মোটর সাইকেলের ভিডিও, এই বাচ্চাদের রেস হচ্ছে, খেয়াল করে দেখো ঘটনাটা, জিজ্ঞাসা করব তোমাদেরকে, জিজ্ঞাসা করব বলতে মুভমেন্টটা কিরকম তুমি যেন বলতে পারো, খেয়াল করে দেখো মুভমেন্টটা দেখো, গাড়িগুলোর মুভমেন্ট দেখো, বাইসাইকেল গুলার অনেকগুলো টার্ন, বৃত্তপথ। এই দেখো আসতেছে, যখন টার্ন নিতেছে তখন দেখো বাঁকা হয়ে যাচ্ছে, এটাই মূলত দেখার বিষয়। আর যখন সোজা রাস্তায় আসতেছে তখন কিন্তু বাইকটা বাঁকা না। আবার দেখো এই যে সোজা রাস্তায় যখন বাঁকা রাস্তায় যায় তখন দেখো বেঁকে যায়, আর যখন সোজা রাস্তায় যে সোজা আসতেছে তখন কিন্তু বেঁকে যাচ্ছে না, একদম সোজায় আসতেছে। এই জিনিসটা খেয়াল করলে আরেকটা বিষয় খেয়াল করো, যে বাঁকার যেদিকে রাস্তা বাঁকা ওইদিকে বাঁকতেছে গাড়িটা নাকি বিপরীত দিকে বাঁকতেছে। ও, রেস তো শেষ হয়ে গেল। আচ্ছা, আমি আবার আগায় দিচ্ছি। দেখো এই টার্নটা একটু দেখো খেয়াল করে, রাস্তা যেদিকে বাঁকা ওই দিকে বাঁকতেছে কিন্তু গাড়িগুলা, এই যে আবার ডান দিকে যখন টার্ন নিতেছে তখন কিন্তু ডান দিকে বাঁকতেছে, এই বিষয়টা এখানে খেয়াল করার বিষয়। আর যখন রাস্তা সোজা তখন সোজা যাচ্ছে, আর কিছু নাই এখানে। ওকে, আরেকটা ভিডিও গাড়ির ক্ষেত্রে, এই ভিডিওটা আমি তোমাকে দেখাচ্ছি। গাড়ির ভিডিওটা কোথায় রাখলাম, আচ্ছা
গাড়ির ভিডিওটা খুব ভালো করে খেয়াল করো। এখানে না, একটু আগের থেকে। এই প্রশ্নের উত্তর খুঁজবা যে এই যে গাড়িটা যাচ্ছিল হঠাৎ করে এরকম করে স্লিপ করলো কেন। এর জন্য আমাদের আজকে পড়া এই টপিকটা, যে গাড়ি যাচ্ছে যাচ্ছে গাড়িটা স্লিপ করলো, যদি আরো স্পিডে যাইতো তাহলে একদম ওই সবুজ মাঠে গিয়ে পড়ে যেত। আর এই স্লিপের কারণেই তো পিছনের গাড়িগুলো কি করবে, এই গাড়িটাকে যায় ধাক্কা দিবে, অ্যাক্সিডেন্ট হবে। এটা যেন না হয়, ওই যে দেখো স্লো ডাউন ছিল কিন্তু সে অনেক স্পিডে গেছে। এবার দেখো ওই গাড়িটা এখন আরো অনেক স্পিডে যাচ্ছে, কিন্তু এবার উল্টাচ্ছে না। এবার কারণটা কি? কারণটা হচ্ছে রাস্তা এখানে বাঁকা। আগে ওইখানে রাস্তাটা ছিল ফ্ল্যাট, আর এখানে রাস্তাটা বাঁকা। বাঁকা হওয়ার কারণে আমরা কি অ্যাডভান্টেজটা পাচ্ছি সেটা সম্পর্কে ম্যাথমেটিক্যালি আলোচনা করব। ওকে, ভিডিও গুলো দেখা শেষ, এখন আমরা আমাদের স্লাইডে চলে যাই। স্লাইড গুলো তোমাদের ছোট কালের বই থেকে শুরু করে এখন পর্যন্ত নেওয়া হয়েছে আর কি। আচ্ছা, এটা হলো তোমাদের 9-10 এর বইয়ে একটা চিত্র। ওইখানে কি বলা ছিল তোমাদের, তোমরা সবাই পড়ে আসছো নিশ্চয়ই। বলা ছিল যে তুমি যদি সুতা বেঁধে কোনো একটা পাথর বা কোনো একটা বস্তুকে ঘুরাইতে চাও, তাহলে এর দ্রুতি থাকলেও বেগের পরিবর্তন হবে। দ্রুতি একই থাকলেও দ্রুতির পরিবর্তন না হইলেও বেগের পরিবর্তন হয়। তোমাদের কি কোশ্চেন রাখছিল যে বেগের পরিবর্তন কিভাবে হইতেছে এখানে? জি স্যার। হ্যাঁ, তখন অ্যান্সার পাইছিলা? একটা বস্তুর দ্রুতি একই কিন্তু বেগ পরিবর্তন হয় কিভাবে, মনে আছে? স্যার দ্রুতি তো একটা স্কেলার রাশি না? হ্যাঁ, ভেক্টর বেগ তো হচ্ছে ভেক্টর রাশি, মানে যদি দিক সেম থাকে তাহলে বেগ পরিবর্তন হবে না। তো যেহেতু দিক পরিবর্তন হচ্ছে এই জন্য আর কি ওটা বেগ হিসেবে কাউন্ট না হয় দ্রুতি হিসেবে কাউন্ট হচ্ছে, কারণ ওর দিকটা ম্যাটার করতেছে না, কারণ ওর দিক পরিবর্তন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো এই বস্তুটা যখন এখানে আছে, ধরো আমি ধরতেছি যে এদিক দিয়ে যাচ্ছে আবার এদিক দিয়ে যাচ্ছে, দুই দিকে ঘুরতে পারে, আমি সুবিধা মতো নিলাম আর কি, এদিক দিয়ে ঘুরতেছে, উপর দিয়ে যাবে আবার নিচ দিয়ে গিয়ে এদিকে যাবে। এখন যখন বস্তুটা এখানে, তখন যে দ্রুতিতে যাচ্ছে, মনে করো 10 মিটার পার সেকেন্ড, এখানে বস্তুটার বেগ আমরা পড়েছি বৃত্তের স্পর্শক বরাবর। বৃত্তপথে কোনো বস্তু যদি গতিশীল হয়, ওই বস্তুর বেগ হচ্ছে ওই বৃত্তের স্পর্শক বরাবর, বৃত্ত বরাবর না কিন্তু, এই রেখা বরাবর না কিন্তু, বৃত্তের স্পর্শক বরাবর। মানে এরকম যদি চলে তাহলে এই এখানে একটা স্পর্শক আঁকলে যেই মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে ওই বিন্দুতে বেগের মান এবং ওই বিন্দুতে বেগের দিক। কোন একটা বস্তু বৃত্তপথে চলতেছে, যে কোনো বিন্দুতে আছে, ওই বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক আঁকি, এখানে একটা স্পর্শক আঁকা যাবে, তো স্পর্শক আঁকলে স্পর্শক যে দিকটা প্রকাশ করে এটা হচ্ছে ওই বিন্দুতে ওই বস্তুটার বেগের দিক, বেগের দিক। তার মানে হচ্ছে এখানেও কিন্তু বেগ আছে, এখানেও বেগ আছে, অবশ্যই বেগ আছে, সবসময় বস্তুটার বেগ আছে। স্পর্শক আঁকলে যে দিক দেখা যাবে সেটা হচ্ছে বেগের দিক। এবার দেখো, খেয়াল করে দেখো, এইখানে যদি এই বস্তুটা চলে আসে ঘুরতে ঘুরতে, তাহলে এখানে স্পর্শক আঁকলে দিকটা কিরকম হবে? এদিকে হবে না? আগে ছিল দেখো উপরের দিকে, এদিকে ছিল বেগের দিক, এই বিন্দুতে, এই বিন্দুতে। এখন যখন বি বিন্দুতে চলে আসছে, তখন বেগের দিক কিন্তু নিচের দিকে হয়ে গেছে, বেগের দিক চেঞ্জ হয়ে গেছে। আমরা জানি ভেক্টর রাশির ক্ষেত্রে
মানের পরিবর্তন হইলেও পরিবর্তন হয়, আর দিকের পরিবর্তন হইলেও দিকের পরিবর্তন হয়। যেহেতু দ্রুতি একই, তার মানে মানের পরিবর্তন হচ্ছে না। যেহেতু দিকের পরিবর্তন হচ্ছে, তার মানে হচ্ছে বেগটা পরিবর্তন হচ্ছে, সারাক্ষণ বেগের পরিবর্তন হচ্ছে। মানের পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে, কিন্তু দিকের পরিবর্তন হইলেও বেগ পরিবর্তন হয়ে যায়। তো এই জন্য বৃত্তপথে ঘূর্ণনরত কোনো বস্তু যেহেতু দিকের পরিবর্তন সারাক্ষণ ধরে হইতে থাকে, প্রত্যেকটা বিন্দুতেই দিকের পরিবর্তন হয়, কারণ প্রত্যেকটা বিন্দুতে স্পর্শকের দিক ভিন্ন। এখানে স্পর্শকের দিক এদিকে, এখানে স্পর্শকের দিক এদিকে, এখানে স্পর্শকের দিক এদিকে, সারাক্ষণ দিকের পরিবর্তন হচ্ছে। তো দিকের পরিবর্তন হলে যেহেতু ভেক্টর রাশির পরিবর্তন হয়ে যায়, বেগের পরিবর্তন হয়ে যায়, এই জন্য এখানে দিক কি হচ্ছে, বেগের পরিবর্তন হচ্ছে। এখন আমরা জানি বেগের পরিবর্তন হওয়ার জন্য বেগের পরিবর্তনের শর্ত আছে একটা। বেগের পরিবর্তন হবে কখন? বেগের পরিবর্তন হতে হলে অবশ্যই অবশ্যই বল প্রয়োগ করতে হবে, অবশ্যই অবশ্যই বল প্রয়োগ করতে হবে। এখানে যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে আমরা নিশ্চিত, কারণ প্রতি মুহূর্তে এই বিন্দুতে বেগ এইদিকে, এই বিন্দুতে বেগ এইদিকে, এই বিন্দুতে বেগ এইদিকে, মানে সারাক্ষণ বেগের পরিবর্তন হচ্ছে। বেগের পরিবর্তন হইতে হইলে যেখানে বেগের পরিবর্তন হবে ওখানেই বল কাজ করবে। এখন কোশ্চেন হচ্ছে যে বলটা কোন দিকে কাজ করতেছে? বলটা হচ্ছে কেন্দ্রের দিকে কাজ করতেছে। এই যে তুমি টেনে রাখছো, এটাই হচ্ছে প্রযুক্ত বল, ঠিক আছে? কেন টেনে রাখছো? এটা যদি টেনে না রাখো এটা ছুটে চলে যাবে, তোমার হাত থেকে ছুটে চলে যাবে। তুমি ট্রাই করে দেখো, যদি এই সুতাটা ছেড়ে দাও তাহলে বস্তুটা দূরের দিকে চলে যাবে, কাছের দিকে যাবে না, তোমার দিকে আসবে না, দূরের দিকে চলে যাবে। এখন যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে, বল কাজ করতেছে, বলটা কেন্দ্রের দিকে কাজ করতেছে, তাহলে ত্বরণটাও কেন্দ্রের দিকে কাজ করতেছে, ত্বরণও কেন্দ্রের দিকে কাজ করতেছে, বলও কেন্দ্রের দিকে কাজ করতেছে, কিন্তু বেগটা কাজ করতেছে স্পর্শক বরাবর। আমাদের ছবি আছে, আরো ছবি আছে, আমরা দেখি। এরকম বলটা কাজ করতেছে কেন্দ্রের দিকে, তোমাদের বইয়ের 3.19 এখানে আছে, গতিবিদ্যা অধ্যায় আছে। বেগ কাজ করতেছে এরকম স্পর্শক বরাবর, যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকি ওই বরাবর বেগ কাজ করে, ঠিক আছে? যেহেতু ত্বরণ কাজ করতেছে তার মানে এখানে বল কাজ করতেছে। ত্বরণ মানে তো বেগের পরিবর্তন, তো বলটা কোন দিকে কাজ করতেছে? এখানে ত্বরণের দিকেই কাজ করতেছে, কেন্দ্রমুখী বল। এখন কোশ্চেন হচ্ছে কেন্দ্রমুখী বল, এটা হচ্ছে তোমাদের 4.23 এই অধ্যায়ের চিত্র। কেন্দ্রমুখী বল কেন কাজ করতেছে? কারণ যখনই কোনো বস্তুকে ঘোরানো হচ্ছে তখন কেন্দ্রের বাইরের দিকে একটা বল তৈরি হচ্ছে, সেটার নাম হচ্ছে কেন্দ্র বিমুখী বল। কেন্দ্রের বাইরের দিকে একটা বল তৈরি হচ্ছে, ওইটাকে নিউট্রাল করে দিতে চাই আমি, ওইটাকে নিউট্রাল করে দিতে চাই। কেন্দ্র বিমুখী যে বলটা তৈরি হচ্ছে, এখানে যদি 10 নিউটন তৈরি হয়, আমি হাতে 10 নিউটন প্রয়োগ করে এটাকে এখানে স্থির রাখবো, এই বৃত্তের পরিধি বরাবর স্থির রাখতে চাই, একদম স্থির রাখতে চাই, সামনে ভেতরের দিকেও যাবে না, বাইরের দিকে যাবে না। তাহলে এই যে কেন্দ্র বিমুখী মানে কেন্দ্রের বাইরের দিকে যে বলটা তৈরি হইলো, স্যার আপনার স্ক্রিন না দেখা যাচ্ছে না। এতক্ষণ কি দেখা যায় নাই? না স্যার, না স্যার। আচ্ছা, আমরা ছোটকালে যে বইটা পড়ছিলাম এখানে আমাদের এই ছবিটা ছিল, তোমাদের বইতে এই ছবিটা ছিল 2.5 গতি অধ্যায় ছিল। তুমি একটা পাত্রকে বেঁধে যদি ঘুরাইতে থাকো তাহলে এতে দ্রুতি নির্দিষ্ট থাকবে কিন্তু বেগ পরিবর্তন হবে। আমি এতক্ষণ ধরে বলছি বেগ পরিবর্তন হওয়া মানে হচ্ছে এখানে দ্রুতি যেহেতু নির্দিষ্ট তার মানে বেগের মানের পরিবর্তন হচ্ছে না, মান স্থির থাকতেছে, কিন্তু যেহেতু বেগের দিক বারবার পরিবর্তন হয়ে যাচ্ছে, এখানে স্পর্শক আঁকলে যে দিকটা, এখানে স্পর্শক আঁকলে যে দিকটা, এখানে স্পর্শক আঁকলে যে দিকটা ভিন্ন, তো ভিন্ন মানে কি? দিকের পরিবর্তন হয়ে যাওয়া। তো দিকের পরিবর্তন হওয়া মানেই বেগের পরিবর্তন হওয়া। তো বেগের পরিবর্তন কখন হয়? আমি বলছি যে বেগের পরিবর্তন হয় যদি বল প্রয়োগ করা হয়, যদি বল প্রয়োগ করা হয়।
আর বলটা আমরা কেন্দ্রের দিকে করতেছি, ওই যে হাত দিয়ে টেনে রাখতেছিলাম, এই যে হাত দিয়ে টেনে রাখতেছিলাম এই পাথরটাকে, না হলে পাথরটা ছুটে যেত। তো কেন্দ্রের দিকে এই বলটা কাজ করতেছে, ত্বরণটাও কেন্দ্রের দিকে কাজ করতেছে। আমরা যদি প্রত্যেকটা বিন্দুতে এরকম স্পর্শক আঁকি তাহলে বেগের দিকটা আমরা দেখতে পাবো, যে এখানে বেগের দিক কত। এখানে যদি স্পর্শক আঁকি তাহলে এখানে বেগের দিক কোনটা সেটা পাবো, এখানে স্পর্শক আঁকলে বেগের দিক কোনটা পেয়ে যাবো। তাই বেগ যেহেতু বারবার পরিবর্তন হচ্ছে, তার মানে হচ্ছে এখানে একটা বল কাজ করতেছে। আমরা এটা জেনে গেছি, হাত দিয়ে যে ধরে রাখছি সেটা হচ্ছে ওই বলটা কেন্দ্রমুখী বল। কোশ্চেন হচ্ছে কেন্দ্রমুখী বল কেন কাজ করতেছে। কেন্দ্রমুখী বল কাজ করতেছে কারণ হচ্ছে যখনই বৃত্ত পথে কোনো একটা বস্তুকে ঘুরাইতেছি আমরা, এই যে তোমাদের 4.23 চিত্রে যখনই কোনো একটা বস্তুকে ঘুরাইতেছি তখন একটা কেন্দ্র বিমুখী বল তৈরি হচ্ছে। যখনই বৃত্ত পথে মানে বৃত্তাকার গতিযুক্ত কোনো বস্তুর কথা কল্পনা করবা তখন কেন্দ্রমুখী বল তৈরি হয়। এটার কারণ আমরা এখনো জানি না, কারণ অজানা। এই জন্য এটাকে বলে অলিক বল, মানে অলৌকিক বল, এরকম কিছু বলে আর বলার চেষ্টা করে আর কি। এটার কারণ আমরা এখনো জানি না। ওকে, তাহলে কেন্দ্রমুখী বল আমরা প্রয়োগ করতেছি কারণ হচ্ছে কেন্দ্র বিমুখী একটা অলিক বল তৈরি হচ্ছে, যেটা আমাদের হাত থেকে ছুটায় নিয়ে চলে যেতে চাচ্ছে। ওটাকে ব্যালেন্স করে দেওয়ার জন্য আমরা একটা কেন্দ্রমুখী বল প্রয়োগ করে রাখতেছি। কতটুকু প্রয়োগ করতেছি, যতটুকু পরিমাণ কেন্দ্র বিমুখী তৈরি হচ্ছে ততটুকু পরিমাণ। এদিকে যদি 10 নিউটন বল তৈরি হয় কেন্দ্র বিমুখী বল, এটা যদি 10 নিউটন হয়, আমরা হাতে 10 নিউটন বল বিপরীত দিকে প্রয়োগ করব, এমন ভাবে প্রয়োগ করতেছি যদি বিপরীত দিকে, তাহলে ব্যালেন্স হয়ে যাচ্ছে। ব্যালেন্স হয়ে যাওয়ার কারণে আমাদের এই যে ট্র্যাকে আছে, যে বৃত্তপথে আছে, এই ট্র্যাক থেকে চলে যাচ্ছে না, ট্র্যাক থেকে ছুটে যাচ্ছে না, ভেতরের দিকেও আসতেছে না, বাইরের দিকেও যাচ্ছে না। ওকে, এই যে ঘটনাটা আমরা এতক্ষণ যাবত দেখলাম, কেন্দ্র বিমুখী বল তৈরি হচ্ছে বৃত্তপথে কোনো একটা বস্তু ঘুরতে চাইলেই, আর এটাকে ব্যালেন্স করার জন্য একটা কেন্দ্রমুখী বল তুমি হাত দিয়ে ধরে দিচ্ছ। এখন যখন তোমার সাইকেল চলতেছে রাস্তায়, বা ওই যে বাইকের কথা বাইক দেখাইছিলাম, বা তোমার একটা গাড়ি চলতেছে, তখন তুমি কি করবা? তখন কি সুতায় বেঁধে দিতে পারবা? তখন তো সুতায় বেঁধে দেওয়ার কোনো উপায় নাই। বা যখন তোমার ট্রেন চলতেছে, বৃত্তপথে ট্রেন চলতেছে, বৃত্তপথে সাইকেল চলতেছে, বৃত্তপথে গাড়ি চলতেছে, তখনও তো কেন্দ্রমুখী বলটা কাজ করবে, মানে কেন্দ্র বিমুখী বলটা কাজ করবে। আর কেন্দ্র বিমুখী বল যদি তুমি যোগান দিতে না পারো তাহলে তো এটা ছুটে চলে যাবে, যেহেতু ইমব্যালেন্স, একদিকে 10 নিউটন আর একদিকে 0, ওইদিকে চলে যাবে, ছিটকে চলে যাবে। ওই আমরা যে গাড়ির একটা অ্যাক্সিডেন্টের মতো দেখছিলাম, গাড়ি স্লিপ করে চলে যাচ্ছে, ওরকম ঘটনা ঘটবে। এই ঘটনা যেন না ঘটে আমরা 3 ক্ষেত্রে 3 ধরনের ব্যবস্থা গ্রহণ করি। 3 ক্ষেত্রে 3 ধরনের ব্যবস্থা গ্রহণ করি। আচ্ছা, গাড়ির ক্ষেত্রে বুঝে ফেললে তাহলে বাকিগুলো আর ঝামেলা হবে না। দেখো আমরা এখানে কি ব্যবস্থা গ্রহণ করছি, রাস্তাটাকে উঁচু করে দিছি, বাইরের দিকে উঁচু করে দিছি, বাইরের দিকে উঁচু করে দিছি। আমরা দেখছিলাম বাইকগুলো সবসময় যেদিকে বৃত্ত ওইদিকে হেলে যাচ্ছিল। একই ঘটনা গাড়ির ক্ষেত্রে, ট্রেনের ক্ষেত্রেও ঘটবে। যেদিকে বৃত্তের অংশ, যেদিকে বৃত্তের কেন্দ্র, ওইদিকে বাঁকা থাকবে, আর বাইরের দিকে উঁচু থাকবে। রাস্তা বাইরের দিকে উঁচু থাকবে। এটা অনেক বিকৃত করে দেখানো হয়েছে, কিন্তু হাইওয়েতে দেখবা যে বাইরের দিকে উঁচু। খেয়াল করলেই দেখবা হাইওয়েতে বাইরের দিকটা, যেখানে মোড় আছে, টার্ন আছে, ওইখানে বাইরের দিকটা অনেক উঁচু, ভেতরের দিকটা অনেক নিচু। এতে আমার সুবিধাটা কি হলো? এতে আমার সুবিধাটা হচ্ছে, আমার তো যে কোনো বস্তু যে কোনো জায়গায় রাখলে, আচ্ছা এখানে দেখাই, আমি মনে করো আমি একটা বস্তুকে এখানে রাখলাম, তাহলে এটা যদি হয় ফ্লোর বা টেবিল, এটা এম্বরের একটা বস্তু, এখানে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে। প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে? আর কাজ করবে। আর প্রতিক্রিয়া বল সবসময় লম্ব বরাবর উপরের দিকে কাজ করবে। লম্ব বরাবর, এই তলের লম্ব বরাবর উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল সবসময় কাজ করবে, যে কোনো বস্তু। এখন যদি আমি দেখাইছিলাম তোমাদেরকে, যদি তুমি এরকম একটা হেলানো তলের উপরে একটা বস্তু রাখো, তাহলে তখন
প্রতিক্রিয়া বলটা কিভাবে কাজ করবে? প্রতিক্রিয়া বলটা এখন কিন্তু এইভাবে কাজ করবে, কারণ প্রতিক্রিয়া বল সবসময় তলের লম্ব বরাবর উপরের দিকে কাজ করে। সবসময় এই তলের লম্ব বরাবর, কোন তলে আছো তুমি, ওই তলের লম্ব বরাবর উপরের দিকে কাজ করে। সরি, আর প্রতিক্রিয়া বল সবসময় এইভাবে কাজ করে। যদি তুমি সমতলে থাকো তাহলে একদম তোমার ওজনের বিপরীত দিকে কাজ করবে। কিন্তু যখন তুমি সমতলে নাই, একটা কোণে থাকবা, তুমি যখন একটা হেলানো তলে থাকবা, তখনও তোমার প্রতিক্রিয়া বলটা এইভাবেই কাজ করবে। কিন্তু এবার দেখো, আগে ছিল আর এর ঠিক বিপরীত দিকে ওজনটা ডাব্লিউ এমজিটা ছিল, তখন আর আর এমজি সমান ছিল। কিন্তু যখন এরকম একটা বাঁকা তলের মধ্যে তুমি চলে গেছো, বাঁকা তলের মধ্যে তুমি যখন চলে গেছো, তখন দেখো এমজি কিন্তু এখনো নিচের দিকে কাজ করতেছে। এমজি কিন্তু এখনো নিচের দিকে কাজ করতেছে, কিন্তু আরটা এখন নিচের দিকে কাজ করতে পারতেছে না, কারণ তুমি বাঁকা তলে গেছো। এমজি তো সবসময় নিচের দিকে কাজ করে, আর আরটা সবসময় তলের উপরের দিকে কাজ করে। নিচে বলতে এমজি নিচে বলতে পৃথিবীর কেন্দ্রের দিকে। আচ্ছা, তাহলে এখন দেখো আর এর পুরো অংশটা কিন্তু এমজির জন্য ব্যয় করতে পারতেছ না। তাহলে কি হবে, ভেক্টর বিভাজন যদি করি তাহলে দেখো এই আরটাকে দুটো অংশে বিভক্ত করে যায়, একটা এইদিকে একটা এই দিকে। এই বিভাজন তোমরা জানো যে কোন একটা ভেক্টরকে যদি ভাগ করি তাহলে লম্ব বরাবর যদি ভাগ করি তাহলে এরকম দুটো উপাংশ পাওয়া যায়। যে উপাংশটা এদিক বরাবর হবে, এই উপাংশটা কত হবে, আর কত এই বরাবর যে উপাংশটা হবে, এই যে এখানে একটা প্রতিক্রিয়া বল এন কাজ করছে, এখানে এন দিয়ে প্রকাশ করছে। এই এনটা যেটা এই পথের কেন্দ্র বরাবর কাজ করবে, ওই উপাংশটা হবে এন সাইন থিটা, আর উপরের দিকে এটা হবে এন কস থিটা। কারণ হচ্ছে এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা থিটা। এটা কি বোঝা যাচ্ছে? এই কোণটা যে থিটা, এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে এইটা যদি লম্ব হয়, আমরা একটু সহজ করে আঁকতেছি, তাহলে এই কোণটা কত হবে? খেয়াল করে দেখো তো, এই কোণটা কত হবে? এই কোণটা কত হবে? দেখো এখানে এটা 90 ডিগ্রি, তাহলে এটা আর এইটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি। এইখানে দুইটার যোগফল 90 ডিগ্রি, এখানে দুইটার যোগফল 90 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা একই না? এই যে এক্স আর এক্স একই না? এই দুটো যদি একই হয়, তাহলে এক্স এর সাথে থিটা যোগ করলে যদি 90 হয়, তাহলে এক্স এর সাথে এই কোণটা যোগ করলেও, এই যে ওয়াই, এই কোণটা যোগ করলেও 90 হবে। তুমি খুব ইজিলি এটা নিজে চেক করে দেখতে পারো। এখন ওই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এন এর উপরের দিকের উপাংশটা হবে এন cos থিটা, এন cos থিটা, আর এদিকের যে উপাংশটা এটা হবে এন sin থিটা। এখন আমাদের এই যে প্রতিক্রিয়া বলটা, প্রতিক্রিয়ার যে বলটা এখানে ছিল এন, আমরা এন দিয়ে প্রকাশ করছি, এখানে আর দিয়ে প্রকাশ করা যায় তো, ছবিতে যেরকম ছিল সেটাই দেখাইছি আমি। এন এর একটা অংশ দেখো ভেতরের দিকে কাজ করতেছে, আরেকটা অংশ উপরের দিকে কাজ করতেছে, আরেকটা অংশ উপরের দিকে কাজ করতেছে। আগে এমজি এর বিপরীত দিকে পুরা প্রতিক্রিয়া বলটা কাজ করতো, আরটা কাজ করতো। এখন এর একটা ছোট অংশ কাজ করতেছে, ছোট বলতে একটা অংশ কাজ করতেছে, আর বাকি অংশটা অন্যদিকে কাজ করতেছে, বাকি অংশটা অন্যদিকে কাজ করতেছে। এখন এই যে দুইটা অংশে বিভক্ত হয়ে গেল প্রতিক্রিয়া বলটা। আগে আমাদের ছিল কি, যখন এই যে সমতলে ছিল তখন এই সমস্যাটা ছিল না, প্রতিক্রিয়া বল পুরাটাই এমজি হিসেবে কাজ করত। এখন যখন আমরা একটু বাঁকা তলে চলে গেছি, তখন এই ওজনের বিপরীতে কজ অংশটা কাজ করতেছে, আর সাইন অংশটা অন্য একটা কাজে দিচ্ছে। কোন কাজে দিচ্ছে বলতো? এখানে সাইন অংশটা কোন কাজে দিচ্ছে আমাদের? এতক্ষণ যাবত আমরা যেটা চাচ্ছি সেইটার কাজে দিচ্ছে, সেই কাজে দিচ্ছে। সেটা হচ্ছে যে আমরা চাচ্ছিলাম কোনো বস্তু যখন বৃত্তপথে ঘুরবে যেন একটা কেন্দ্রমুখী একটা বল কাজ করে, কেন্দ্রমুখী যেন একটা বল কাজ করে। এই বলটা তো আমরা গাড়ির ক্ষেত্রে সুতায় বেঁধে দিতে পারি না,
সুতায় যেহেতু বেঁধে দিতে পারি না, এই জন্য আমরা রাস্তাটাকে এমন ভাবে বাঁকা করছি, এই প্রতিক্রিয়া বল যেটা ছিল আমরা সাধারণত আর দিয়ে প্রকাশ করি, এখানে নরমাল হিসেবে এন দিয়ে প্রকাশ করা হয়েছে, তুমি আর দিয়ে প্রকাশ করবা। এই প্রতিক্রিয়া বলের একটা অংশ দেখো কেন্দ্রের দিক বরাবর কাজ করতেছে। এই যে রাস্তাটা একটা বৃত্তাকার রাস্তা, এই বৃত্তাকার রাস্তার কেন্দ্রের দিক বরাবর কাজ করতেছে এই এন সাইন থিটা অংশটা। এতে আমাদের কাজে দিচ্ছে কি, এখন সুতা দিয়ে না বেঁধে তারপরেও একটা সুতা দিয়ে বাঁধা ছাড়া একটা বল পেয়ে যাচ্ছি, এই রাস্তা বাঁকা হওয়ার কারণে কেন্দ্রমুখী বলটা পেয়ে যাচ্ছি। এখন আমার গাড়িটা ওই যে আগে যে স্লিপ খেয়ে চলে যাচ্ছিল, এই গাড়িটাই আমি একটা ভিডিও দেখেছিলাম, এখন আর স্লিপ খেয়ে যাবে না। স্লিপ খেয়ে না গিয়ে একটা নির্দিষ্ট বল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এন সাইন থিটা পরিমাণ বল ওই কেন্দ্র বিমুখী বল না পাবে, মানে কেন্দ্র বিমুখী বলের পরিমাণ যদি এন সাইন থিটার বেশি না হয়, ততক্ষণ পর্যন্ত এই গাড়িটা আর ছিটকে যাবে না, এই গাড়িটা এই রাস্তার মধ্যেই থাকবে, স্লিপ করবে না। তাহলে আমাদের এই যে প্রতিক্রিয়া বল এবং এটা দুইটা অংশে বিভক্ত হয়ে যাচ্ছে, একটা হচ্ছে এন সাইন থিটা বা তোমাদের বইতে আর সাইন থিটা দেয়া আছে, আর একটা হচ্ছে আর কস থিটা। এন সাইন থিটা অংশটা আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, আর কেন্দ্রমুখী বল হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। তাহলে এন সাইন থিটা হবে এম ভি স্কয়ার বাই আর এর সমান, আর এই উপরে এন কস থিটা বা আর কস থিটা যাই বলো সেটা এম জি এর সাথে ব্যালেন্স হয়ে যাবে। তার মানে এন কস থিটা হবে এম জি এর সমান। এখন যদি এন সাইন থিটাকে এন কস থিটা দিয়ে ভাগ করে দেই, এন এন কাটা চলে যাবে, তাহলে বাম পাশে থাকবে ট্যান থিটা, আর ডান পাশে দুটো বস্তুর ভর কাটা যাবে, এম এম কাটা যায়, থাকবে ভি স্কয়ার বাই আর জি। এখন আমরা যদি একটু আরেকটু রিঅ্যারেঞ্জ করি, তাহলে ভি হবে আর জি রুট ওভার আর জি ট্যান থিটা। আরটা এখানে কি, এই যে রাস্তাটা, ওই রাস্তাটা যে বৃত্তের অংশ, ওই বৃত্তের ব্যাসার্ধ জি তো সবাই জানো, ট্যান থিটাটা হচ্ছে এই যে রাস্তাটা কত কোণে বাঁকাইছো তুমি, রাস্তাটা কত কোণে বাঁকাইছো, রাস্তার কোণ, এটাকে আমরা বলি ব্যাংকিং কোণ। ব্যাংকিং, আমরা যে ব্যাংক থেকে টাকা তুলি না, ব্যাংকিং, ব্যাংকিং কোণ। আর ভিটা হচ্ছে তুমি কত বেগে চালাচ্ছ, ভিটা হচ্ছে তুমি কত বেগে চালাচ্ছ। এখন আমরা যদি এই সমীকরণটা একটু খেয়াল করি, ভি ইকুয়াল রুট ওভার আর জি ট্যান থিটা, এই সমীকরণটা আমরা একটু খেয়াল করি। এই তোমাদের এরপরের ক্লাস নাই আমি জানি, তোমরা সময় দিবা আজকে আমাকে। দেখো আমরা একটা সমীকরণ পাইলাম, ভি ইকুয়াল আর জি ট্যান থিটা। এখন দেখো তুমি যে রাস্তা দিয়ে যাচ্ছ, ওই রাস্তার ব্যাসার্ধ কি চেঞ্জ করতে পারবা? চেঞ্জ করার কোনো সুযোগ নাই, এটা কনস্ট্যান্ট, নির্দিষ্ট। তোমার গ্র্যাভিটিও কনস্ট্যান্ট, নির্দিষ্ট। আর রাস্তা যখন বানায় ফেলছো তখন তো ওই থিটার পরিমাণ নির্দিষ্ট হয়ে গেছে, রাস্তা যখন বানায় ফেলছো তখন থিটার পরিমাণ নির্দিষ্ট হয়ে গেছে। তার মানে ডান পাশে সবই কনস্ট্যান্ট। একটা সমীকরণের এক পাশে যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আরেক পাশে কনস্ট্যান্ট হওয়া বাধ্যতামূলক, তাই না? এখানে তো কোনো ভেরিয়েবল নাই, আমাদের সমীকরণে কোনো ভেরিয়েবল, আমাদের সমীকরণে কোনো ভেরিয়েবল নাই। এই সমীকরণটাতে ডান পাশে কোনো ভেরিয়েবল নাই, তার মানে বাম পাশেও কোনো ভেরিয়েবল না, ভিটা কোনো ভেরিয়েবল না, ভিটাও একটা নির্দিষ্ট সংখ্যা। এর মানে কি, তুমি যে কোনো একটা রাস্তায়, মনে করো এই রাস্তা দিয়ে যাচ্ছ, এই রাস্তার ব্যাসার্ধ আর, এই রাস্তার বাইরের দিকের সাথে ভেতরের দিকের কোণ যদি হয় থিটা, তার মানে ব্যাংকিং কোণ যদি হয় থিটা, আর জি তো নির্দিষ্টই একটা নির্দিষ্ট এলাকার জন্য, তাহলে ওই রাস্তা দিয়ে তোমার স্পিড লিমিট হচ্ছে ভি, নির্দিষ্ট। যদি কোথাও বলে দেয় 25 কিলোমিটার পার আওয়ার, তার মানে হচ্ছে তুমি এর চেয়ে বেশি জোরে যদি যাও বাঁকা রাস্তায়, তুমি নিশ্চিত অ্যাক্সিডেন্ট করবে, উল্টে যাবে তোমার গাড়িটা, তোমার গাড়িটা উল্টে যাবে। উল্টে যাবে কেন? উল্টে যাবে এই কারণে, তুমি তখন কেন্দ্রমুখী বলের চাইতে, তুমি রাস্তা দিয়ে যে কেন্দ্রমুখী বলটা তৈরি করতে পারছিলা বাঁকা রাস্তা দিয়ে, এর চাইতে বেশি কেন্দ্রমুখী বল তোমার বেগের কারণে এখন তৈরি হয়েছে। তোমার বেগের কারণে এর চাইতে বেশি কেন্দ্র বিমুখী বল তৈরি হয়ে গেছে অলরেডি। যদি এটা হয়ে যায় তুমি উল্টে যাবা, বা
লিস্ট ওইরকম করে কিছুক্ষণ আগে যে একটা ভিডিও দেখাইছিলাম ওরকম করে স্লাইড করে রাস্তা থেকে বের হয়ে যাবা, এটা করা যাবে না। এই জন্য স্পিড লিমিট মানা খুবই জরুরি। তো সাইকেলের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে এটা একটু দেখো। সাইকেলের ক্ষেত্রে সমান রাস্তাতেই তুমি যখন যাবা তখন তুমি এরকম বাঁকা হয়ে যাও। খেয়াল করে দেখছো নিশ্চয় সবাই, একটু বাঁকা হয়ে যায়, উল্লম্বের সাথে একটা কোণ করে বাঁকা হয়ে যায়, নিজেই বাঁকা হইতে পারে। গাড়ির ক্ষেত্রে এটা সম্ভব না। তো সাইকেলের ক্ষেত্রে এই যে বাঁকা হয়লা, এটা আসলে তোমার সেফটির জন্য বাঁকা হয়েছো। এই বাঁকা হয়ে তুমি কি করছো, এক বৃত্ত পথে যেহেতু চলতেছো, কেন্দ্রমুখী একটা বল লাগবে, ওই বলের যোগান দিচ্ছ তুমি বাঁকা হয়ে। কিভাবে দিলা দেখো, যখন তুমি বাঁকা হয়েছো তখনও রাস্তা এখানে আছে, রাস্তা তোমাকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, আর প্রতিক্রিয়া বলটা দিচ্ছে। এবার রাস্তা তুমি যেহেতু বাঁকা হয়েছো তখন প্রতিক্রিয়া বলটা এইভাবে দিচ্ছে, ঠিক আছে? রাস্তার লম্ব বরাবর এইভাবে প্রতিক্রিয়া বল দিচ্ছে। এই প্রতিক্রিয়া বলের একটা অংশ আর কস থিটা, এটা ওজনের জন্য ব্যয় হয়ে যাচ্ছে, আর সাইন থিটা অংশটা কেন্দ্রমুখী বলের জন্য ব্যয় হচ্ছে, কেন্দ্রমুখী বলের জন্য ব্যয় হচ্ছে। তো এখন তোমাকে এই ক্ষেত্রে কি জিজ্ঞাসা করবে, যে তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছ, সাইকেল দিয়ে যাচ্ছ, তাহলে ওই রাস্তায় তুমি যদি 5 ডিগ্রিতে বেঁকে যাও, তোমার ব্যাংকিং কোণ যদি হয় 5 ডিগ্রি, তাহলে তুমি সর্বোচ্চ কত বেগে যাইতে পারবা, সর্বোচ্চ কত বেগে যাইতে পারবা, বেগের ভেলোসিটি যে ম্যাক্সিমাম মানটা এটা কত। আমাদের সমীকরণের মধ্যে এই ভিটা হচ্ছে ভি ম্যাক্স, সবসময় ভি ম্যাক্সটা আমরা সাধারণত হিসাব করি। তো ট্রেনের ক্ষেত্রে আমাদের হিসাবটা কিরকম, ট্রেনের ক্ষেত্রে আমরা হিসাবটা দেখে ফেলি। ট্রেন যখন এরকম বাঁকা হয় তখন ট্রেনের ক্ষেত্রে বাইরের দিকের মানে বৃত্তের বাইরের দিকে বলতে বৃত্তের বাইরের দিকে যে ট্র্যাকটা আছে, রেলের ট্র্যাকটা আছে, ওইটার তুলনায় ভেতরের দিকে ট্র্যাকটা লাইনটা একটু নিচু থাকে। কতটুকু নিচু, এইচ পরিমাণ নিচু থাকে। আর দুইটা ট্র্যাকের মাঝে, দুইটা লাইনের মাঝে দূরত্ব যদি ডি হয়, মিটার গেজের ক্ষেত্রে 1 মিটার হবে, আর ব্রড গেজের ক্ষেত্রে 1.66 মিটার হবে। এগুলো তোমাকে বলে দিবে বা তোমরা জানবা, লিখে নাও। মিটার গেজের ক্ষেত্রে 1 মিটার, আর ব্রড গেজের ক্ষেত্রে 1.66 মিটার, ব্রড গেজের ক্ষেত্রে 1.66 মিটার। তো এই ক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে, এই ক্ষেত্রে ঘটনাটা ঘটবে ট্রেনের ক্ষেত্রে একটু অন্যরকম কেস। খেয়াল করো, ট্রেনের ক্ষেত্রে তোমার কাছে জানতে চাইবে যে কোনো একটা এরকম বাঁকা আছে, যে তুমি যখন ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছ, কোথাও একটা এরকম একটা বৃত্ত পথ আছে, তাহলে ভেতরের পাতের চাইতে বাইরের পাত কতটুকু উঁচু, বাইরের পাতটা কতটুকু উঁচু, এটা তোমার কাছে জানতে চাইবে। এখন তোমাকে যদি মিটার গেজ বলে দেয় তাহলে ডি এর মান হবে 1 মিটার, আর যদি ব্রড গেজ বলে দেয় তাহলে 1.66 মিটার, এটা জেনে গেছো। এখন এইচ এর মানটা তুমি এখান থেকে খুব সহজেই ক্যালকুলেট করতে পারবা। সিম্পল ত্রিগোনোমেট্রিটা কিরকম, এখানে যেহেতু থিটা দেয়া আছে, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ, যদি লম্ব বাই অতিভুজ লিখি তাহলে হয়ে যায় সাইন থিটা। তো সাইন থিটা সমান হচ্ছে এইচ বাই ডি। এখন আমরা তো এতক্ষণ টেন থিটার ক্ষেত্রে সমীকরণটা পড়ছি, কিন্তু এখানে তো আমাদের সাইন থিটা চলে আসলো। তো আমরা এটাকে কাজে লাগাইতে পারি। সাইন থিটা আর কস থিটা, টেন থিটা ইকুয়াল দেখাতে পারি। যখন থিটা খুবই ছোট হয়, ছোট বলতে 1 থেকে 5 ডিগ্রি, মানে 0 থেকে 5 ডিগ্রির মধ্যে যখন থাকে, তখন সাইন থিটা ইকুয়াল টু টেন থিটা লেখা যায়, সাইন থিটা ইকুয়াল টু টেন থিটা লেখা যায়। তাহলে আমাদের এই সমীকরণটা কি দাঁড়াবে, টেন থিটার সমীকরণ আমরা জানি, সাইন থিটার সমীকরণ জানি। আমি আবার লিখতেছি, এখানে লিখতেছি, সাইন থিটার সমীকরণ তো এখনই পাইলাম, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ ডি পেলাম। আর টেন থিটার সমীকরণ পাইছিলাম আমরা টেন থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি পাইছিলাম। এখন যদি দুইটা ইকুয়াল হয়, বাম পাশে ইকুয়াল হলে ডান পাশে ইকুয়াল এইচ বাই ডি। এই সূত্র ব্যবহার করেও তুমি এই বাইরের পাতটা কতটুকু উঁচু করতে হবে বা উঁচু করা আছে সেটা তুমি জানতে পারবা। আর ট্রেনের ক্ষেত্রেও এই ভিটা হচ্ছে স্পিড লিমিট, ভি ম্যাক্সিমাম। এর চাইতে বেশি বেগে যদি যাও তুমি, তাহলে তুমি উল্টে যাবা,
এটা তোমাদের বলে দেওয়া আছে, ঠিক আছে। আমরা যেহেতু আমাদের সময় আছে, এরপরে ক্লাসটা হচ্ছে না, আমি একটা প্রবলেম তোমাদের বই থেকে এক্ষুনি দিচ্ছি আর এটা সলভ করতেছি। তোমাদের যাদের কাছে বই আছে তারা বই খোলো, আমার কাছে একটা বই আছে, আমি বইটা খুলি। আচ্ছা, তোমাদের 275 পৃষ্ঠা 4.23। আচ্ছা, পেজ মনে হয় চেঞ্জ হয়ে গেছে, 4.23 এটা দেখো, গাণিতিক উদাহরণ। আমার কাছে হলো 275 পেজ। এখানে কি বলছে? এখানে বলছে একটি রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ 500 মিটার। আমরা ফিজিক্সে কি করি, কি কি মান দেয়া আছে সেটা লিখে ফেলি। বাঁকের ব্যাসার্ধ মানে আর এর মান দেয়া আছে 500 মিটার, আর এর মান দেয়া আছে 500 মিটার। একটি রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ 500 মিটার এবং রেল লাইনের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব আমরা ডি দিয়ে প্রকাশ করছিলাম, সেটা হচ্ছে 1 মিটার বলে দেওয়া আছে। আচ্ছা, গাড়িটি ঘন্টায় 54 কিলোমিটার বেগে চলতে চায়, মানে ভি দিয়ে দিছে 54 কিলোমিটার পার আওয়ার, এই বেগে চলতে চায়। তাহলে বাইরের পাতের থেকে ভেতরের পাত কতটুকু উঁচু হইতে হবে, এইচ এর মান কত হইতে হবে। কোশ্চেন হচ্ছে যে এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাংকিং এর জন্য বাইরের পাতের থেকে ভেতরের পাত কত উঁচু হইতে হবে, এইচ এর মান বের করতে বলছে। আমরা কিছুক্ষণ আগে সমীকরণ শিখছি, আমরা জানি কি সমীকরণটা শিখলাম, কোথায় গেল? আচ্ছা, সমীকরণে সরাসরি বসায় দিলে বেশি ভালো। তা আমরা শিখছিলাম এইচ বাই ডি, এইচ বাই ডি সমান ভি স্কোয়ার বাই আর জি, ভি স্কোয়ার বাই আর জি। আচ্ছা, জি এর মান এখানে তুমি বসায় নিবা, জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখো তো এইচ এর মান কত হয় এখান থেকে। গাড়ির বেগকে মিটার পার সেকেন্ডে নিতে হবে, 54 কে মিটার পার সেকেন্ডে নিলে হবে 15 মিটার পার সেকেন্ড। এটা হবে 15 মিটার পার সেকেন্ড। এখন সমীকরণে বসায় দিলেই এইচ এর মানটা বের হয়ে আসতেছে, খুব সহজ একটা মান হয়ে গেছে। তুমি কি বারবার মান চেঞ্জ করছো, সরাসরি মান বসাও নাই? তোমাদের বইতে দেয়া 4.59। আমি জানি না, তোমারটাও ঠিক হইতে পারে, সাধারণ তপন স্যারের বইতে অনেকগুলা ঝামেলা আছে। 4.59 সেন্টিমিটার হওয়ার কথা, তোমার তো তাহলে আরো কম হওয়ার কথা। তাহলে 4.59 সেন্টিমিটার, জাস্ট মানটা বসায় দিলেই হয়ে যাচ্ছে, কঠিন কিছু ছিল না। এখন 4.24টা একটু করি, আর এটা একটু কনসেপচুয়াল। 4.22 একই পৃষ্ঠায় আছে আমার বইতে, এটা পেজ 275। তোমাদের বইতে কত আছে আমি জানি না। এখানে দেখো বলে দিচ্ছে যে 75 মিটার ব্যাসার্ধের, তো ব্যাসার্ধের মান দেয়া আছে স্মল আর, ব্যাসার্ধের মান দেয়া আছে 75 মিটার, একটা রাস্তা 75 মিটার। ওকে, বৃত্তাকার পথ, ডেফিনেটলি। কোন মোটর সাইকেল আরোহী
কত বেগে ঘুরলে, ভি এর মান চাইছে তোমার কাছে, কত বেগে ঘুরলে উল্লম্ব তলের সাথে 30 ডিগ্রি কোণে আনত থাকবে, সেটার মান এবার দিয়ে দিছে 30 ডিগ্রি। এবার ভি এর মান বের করতে বলছে, আমরা জি এর মান জানি 9.8। এবার খুবই সহজ, স্পিড লিমিট কত, ওই বাইকের স্পিড লিমিট কত হওয়া উচিত, এর থেকে বেশি হলে সে কিন্তু উল্টে যাবে, সে পিছলে পড়ে যাবে, সে ওজনহীন হয়ে পিছলে পড়ে যাবে। বের করো তো ভি এর মান কত। 20.5 মিটার পার সেকেন্ড। তাহলে ভি ইকুয়াল √r/g tan θ, এখানে যদি বসাই দেই 20.5 বা 20.6 মিটার পার সেকেন্ড, এটা হবে তোমাদের একদম এরকম সহজ প্রশ্ন আসবে। আর তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে 30 ডিগ্রি এটা আসলে খুবই অনেক বেশি, গাড়ির ক্ষেত্রে অনেক সময় তোমাদের প্রশ্ন সলভ করতে যায় যদি এরকম অনেক বেশি কোণ চলে আসবে, তখনও টেনশন হওয়ার কিছু নাই, বাংলাদেশে উল্টাপাল্টা কোণ দেওয়া হয়, তোমার উত্তর যেটা আসে সেটাই ঠিক। তো এরকম হইতে পারে 90 ডিগ্রি, কারণ হচ্ছে যে ওই যে আমাদের সার্কাস গুলো আছে না, ইয়ের মধ্যে মৃত্যুকূপ কুয়ার মধ্যে বাইক গুলো এইভাবে চালায় আর কি, এই কুয়ার মধ্যে এইভাবে মানে ভিতরে গর্তের মধ্যে এইভাবে 90 ডিগ্রিতে বাইক চালাতে পারে। এই জন্য আমাদের পরীক্ষার মধ্যেও ব্যাংকিং কোণ 90 ডিগ্রি চলে আসে। ব্যাংকিং কোণ আসলে 2, 3, 5 ডিগ্রির বেশি হওয়ার কথা না, তো আমাদের পরীক্ষার মধ্যে এমন হয়ে যায় যে ব্যাংকিং কোণ 90 ডিগ্রি হয়ে গেছে। আচ্ছা, কেন্দ্রমুখী বল নিয়ে মানে খুব একটা প্রবলেম হওয়ার কথা না, তারপরেও আমি দেখি তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। তোমাদের ক্লাস না, এই কারণে আমি কন্টিনিউ করতেছি। মনে করো একটা গ্লাস ভর্তি পানি আছে, এই গ্লাসটাকে যদি উল্টে দেই তাহলে কি পানিগুলো পড়ে যাবে না? জি স্যার। আচ্ছা, এখন এই পানি কেন পড়ে গেল বলো তো দেখি। অভিকর্ষ বলের জন্য। হ্যাঁ, এর ওজনের কারণে, কারণ পৃথিবী সব সময় কি করতেছে, যে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে। পৃথিবীর সেন্টারটা এদিকে আছে, পৃথিবীর সেন্টারটা এদিকে আছে, এখানে একটা বাধা ছিল গ্লাসের তলায়, এই জন্য পানি পড়তে পারে নাই, কিন্তু এখানে যখন ফাঁকা পায়ে গেছে তখন সব পানি চলে গেছে। এখন তুমি যদি এই গ্লাসটাকে একটা সৌতায় বেঁধে এরকম উপর নিচে ঘুরাও, উপর নিচে ঘুরাইতে থাকো, তোমাদের বইতে অবশ্যই একটা বালতি দিয়ে ছবি দেওয়া আছে, আমি একটু ছবিটা দেখাই তোমাদের, তোমাদের সবার কাছে বই আছে, তারপর আমি দেখাচ্ছি। তোমাদের বইতে এরকম একটা ছবি দেওয়া আছে যে বালতিতে করে পানি ভরে এরকম করে ঘোরানো হচ্ছে। এখন এই যে বালতি ভরা, মনে করো এই বালতিটা ভরা আছে, একদম উপরের দিকে না বালতিটা, নিচের দিকে মুখ, উপরের দিকে এই বালতির নিচের অংশ। এখন এই বালতি থেকে পানি পড়বে না, পানি পড়ছে না, কিন্তু কেন? আগে তো গ্লাস থেকে পানি পড়ে গেল, কিন্তু এখন বালতি থেকে কেন পানি পড়তেছে না? এটা তো খালি স্যার। এটা ভরা, মনে করো, এই জন্য তো ভরা দিয়ে দিচ্ছি, একদম ভরা বালতি। স্যার অনেক দ্রুত গতিতে নিচে, তাই পড়ছে না। হ্যাঁ, দ্রুত গতি ঠিক আছে, ফিজিক্সটাও বলতে হবে। স্যার কেন্দ্রমুখী কারণে, হ্যাঁ সূচনা বলো। কেন্দ্রমুখী বলের কারণে। আর কেন্দ্রমুখী বল হলে তো কেন্দ্র নিচের দিকে পড়ে যেত। স্যার কেন্দ্র বিমুখী বল। হ্যাঁ, এবার ঠিক বলছো। আমরা যখন বৃত্তপথে ঘুরাচ্ছি তখন কি পানিটা বা যে কোনো বস্তু বিপরীত দিকে
চলে যেতে চায় না, কেন্দ্র তো আমার এদিকে, তাই না? কেন্দ্র আমার হাতের দিকে, পানি কোন দিকে যেতে চায়? যে কোনো বস্তু কেন্দ্রের বিপরীত দিকে যেতে চায়। কেন্দ্র বিমুখী বল এখানে কাজ করবে, যেহেতু বৃত্তপথে ঘুরতেছে। কেন্দ্র বিমুখী বলকে কে বাধা দিবে? এই যে বালতির পেছনের অংশ বাধা দিবে না? পেছনের অংশ বাধা দিচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে যে তুমি কি যে কোনো ভাবেই যে কোনো বেগে ঘুরাইলে কি পানি পড়বে না, নাকি একটা নির্দিষ্ট বেগে ঘুরাইলে পানি পড়বে? আর নির্দিষ্ট এর চেয়ে কম বেগে ঘুরাইলে পানি কিন্তু পড়ে যাবে। এর চেয়ে বেশি বেগে ঘুরাইলে সমস্যা নাই। একটা নির্দিষ্ট বেগের বেশি বেগে যদি ঘুরাও তাহলে ঠিক আছে, এর চেয়ে কম বেগে যদি ঘুরাও তাহলে কিন্তু বালতি থেকে পানি পড়ে যাবে নিচের দিকে, হাত ভিজে যাবে, তোমার হাত ভিজে যাবে, পানি পড়ে যাবে, এদিকে পানি পড়ে যাবে, তোমার শরীর ভিজে যাবে। সর্বনিম্ন একটা বেগে ঘুরাইতে হবে। কোন বেগটা কেউ বলতে পারবা? সর্বনিম্ন একটা বেগে ঘুরাইতে হবে। এর চেয়ে বেশি বেগে ঘুরাইলে ওকে, এর চেয়ে কম বেগে ঘুরাইলে পানি পড়ে যাবে। 9.8 এর বেশি? 9.8 না, এটা √r পরিমাণ বেগে ঘুরাইতে হবে। অবশ্যই √r পরিমাণ বেগে ঘুরাইতে হবে। কিন্তু যে √r যেটা আসলো সেটা আসছে আসলে ওই যে কেন্দ্রমুখী বল থেকে। তুমি যদি কেন্দ্রমুখী বল এই অবস্থায় কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল ব্যালেন্স করতে পারো, তাহলে তো পানি বুঝবে না যে এর উপরে কি গ্র্যাভিটি কাজ করতেছে নাকি কেন্দ্র বিমুখী বল কাজ করতেছে। গ্র্যাভিটি তো সবসময় কাজ করে, এমজি তো সবসময় কাজ করে। এখন যদি তুমি এই ঘূর্ণনের কারণে এর বাইরের দিকে এমজি পরিমাণ বল তৈরি করতে পারো, এমজি সবসময় কাজ করতেছে, যেখানে নিয়ে যাও কাজ করতেছে। এখন ঘূর্ণনের কারণে তুমি যদি এমজি এর সমান পরিমাণ বল তৈরি করতে পারো বিপরীতমুখী, তাহলে কি দুইটা বল যখন ব্যালেন্স হয়ে যায় তখন ওই বস্তুর গতি থাকে না। ওই বস্তুর গতি থাকে না বলতে গতি পরিবর্তন হয় না, যেহেতু পানি এই বালতির মধ্যে স্থির অবস্থায় আছে তাহলে স্থিরই থাকবে। মোট কথা ওজনের বিপরীত পরিমাণ বল কেন্দ্র বিমুখী বলের মাধ্যমে তৈরি করতে হবে। আর তখনই তৈরি হবে যদি তুমি √r পরিমাণ বেগে এটাকে ঘুরাও। √r পরিমাণ বেগে যদি ঘুরাইতে পারো তাহলে পানিটা পড়বে না। কেন পড়বে না? ওজনের সমপরিমাণ কেন্দ্র বিমুখী বল এখানে তৈরি হয়েছে। ঠিক আছে, তোমরা বোর্ডের প্রশ্ন প্লাস অনুশীলনের প্রশ্ন প্র্যাকটিস করবা। আমার আসলে ওই যে ম্যাথ গুলো করাইতে মানে বেশি একটা ভালো লাগে না, মনে হয় না যে খুব বেশি করানো দরকার। এখন হচ্ছে যে আমি যে তোমাকে পড়াইলাম, তুমি এটা থেকে সবচেয়ে বেশি সুবিধাটা কখন পাবা? আমি তোমাদের অ্যাটেন্ডেন্স নিব কিছুক্ষণের মধ্যে। আমি একটু বলি তোমাদেরকে, তুমি আমার পড়ানো থেকে সবচেয়ে বেশি সুবিধা কিভাবে পাবা? এটা হলো যে মনে করো আজকে আমি কয়টা সমীকরণ পড়াইছি একটু আমি লিখি। মনে করো আমি লিখছি v √r g tan θ। তো এটা আসলে বইতে হয়তো এরকম থাকবে v² = rg tan θ, এরকম থাকতে পারে। যাই হোক, এই সমীকরণটা আমি পড়াইছি তোমাদেরকে। তো এই সমীকরণ তোমার অনুশীলনীতে কোথায় কোথায় ইউজ হয়েছে, কোন কোন ম্যাথে ইউজ হয়েছে, এটা তুমি খুঁজে বের করবা। একটা উদাহরণ দিচ্ছি, এরকম সমীকরণ কোন কোন ম্যাথে ইউজ হয়েছে, তার মানে আমি এই ফিজিক্সটা তোমাকে পড়াইছি। এবার তুমি প্রথমে দেখলা এই সমীকরণটা কোথায় ইউজ হয়েছে, দ্বিতীয় কি করবা? দ্বিতীয় দেখলা হচ্ছে যে এবার তুমি প্রশ্ন পড়বা। প্রথমে উত্তর খুঁজে বের করবা, তারপরে এবার প্রশ্ন পড়বা। প্রশ্ন যদি তুমি না বুঝো তার মানে তুমি ক্লাস বুঝো নাই। আর যদি ক্লাস না বুঝো তাহলে ফিজিক্স পড়ে কি হবে? তুমি সূত্র খুঁজে বের করবা, তারপরে প্রশ্ন থেকে উত্তর করার চেষ্টা করবা। যদি দেখো যে বুঝতেছো না তার মানে হচ্ছে তুমি বুঝো নাই, কিচ্ছু বুঝো নাই, ফিজিক্সও বুঝো নাই, ক্লাসও বুঝো নাই। তো তখন কোশ্চেন করতে হবে, স্যার এই প্রশ্ন অনুযায়ী তো আমি উত্তরটা বুঝতে পারতেছি না। আর তোমাকে বেশিরভাগ ক্ষেত্রে এইরকম করেই আগাইতে হবে। আমাদের বই হইলো আমার কাছে যে বইটা আছে এটাও 1000 পৃষ্ঠার বই, দুইটা মিলে 2000 পৃষ্ঠার বই। এটা 100 ক্লাসে সম্ভব না, আর অনলাইন ক্লাস তো আরো বুঝতে পারতেছো। যে সূত্রগুলো পড়ছো এই সূত্রগুলো মিলাইয়া কোন কোন এক্সাম্পলে আছে
এটা বের করবা প্রথমে, যে 4.22 4.23। আচ্ছা, এবার তুমি প্রশ্নটা পড়ে উত্তরটা করার চেষ্টা করো, যদি না পারো তার মানে তুমি বুঝো নাই। ঠিক আছে, ওকে। তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি এখন নিব। আজকে যারা অ্যাটেন্ডেন্স দিচ্ছে